হ্যালো বন্ধুরা, আমাদের দর্শক ছোট বড় সবার জন্য একটি বিজ্ঞপ্তি। এটি শুধুমাত্র একটি গল্প। গল্পে দেখানো সমস্ত মন্ত্র তন্ত্র কাপালিক কাল্পনিক। বাস্তব জীবনে ভূত আছে কিনা তা পুষ্টি করার উদ্দেশ্য আমাদের নয়। এই সুন্দর গ্রামটার নাম অমরপুরী। অমরপুরীতে সকালবেলায় সবকিছু ঠিক থাকে, তবে রাত হলে গ্রামটা নিস্তব্ধ হয়ে যায়। গ্রামের লোকেরা ভয় ভয়ে নিজেদের জীবন যাপন করছে। এর কারণ কিছু লোকেরা প্রেতনাগ, কিছু লোকে নাগিনী, আর কিছু লোকে কোনো দুষ্ট সর্পর কথা বলে। সবাই আলাদা আলাদা গল্প শোনায়। কিন্তু সকাল হওয়ার সাথে সাথে গ্রামে কারোর না কারোর বাড়ির সামনে একটা বড় সাপের চামড়া ছাড়া দেখা যায়। যেই বাড়ির সামনে সাপের চামড়া থাকে সেই বাড়িতে অশুভ হয়। ওই বাড়ির লোকেরা অসুস্থ হয়ে যায়। ওই চামড়ার থেকে বেরোনো কালো ধুঁয়ো ওই বাড়িটাকে ঘিরে ফেলে আর ওই বাড়ির লোকেদেরকে কষ্ট দেয়। তাই গ্রামের সব লোকেরা এর থেকে ভয় পায়। পরের দিন সকালে সাপের ছাড়া চামড়াটাকে দেখে ওই বাড়ির মালিক হাহাকার মেরে কাঁদছিল যে এবার ওর পরিবারের সাথে কি হতে চলেছে। ওই ভয় কাঁপছে। গ্রামের প্রধান দৌড়ে আসে। সেই চৌলকের উপরে তেল ছিটিয়ে দিয়ে আগুন জ্বালিয়ে দাও। এমন করাতে সারা গ্রাম ধুঁয়ে ভরে গেল। সারা জায়গায় কালো ধুঁয়ো। সেই ধোঁয়ার কারণে কেবল ওই বাড়ির লোকেরাই নয়, বরং গ্রামের সব লোকেরা ওই বিষের কারণে অজ্ঞান হয়ে পড়ে যায়। যখন ওরা জেগে ওঠে তখন অনেক লোক সাপের চামড়ার মতন বদলে গেল। এটা দেখে গ্রাম প্রধান সব লোকেদের একটা বৈঠক ডাকলো। যেরম হোক করে এর সমাধান খুঁজতে হবে, গ্রামের রক্ষা করতে হবে। এমন বলে অনেক সিদ্ধপ্রাপ্তদের, চিকিৎসকদের, মান্ত্রিক আর তান্ত্রিকদের ডাকা হলো, কিন্তু কেউ এর সমাধান বার করতে পারল না। এমন ছিল, একদিন ওই গ্রামে কমলা এলো। কমলা আর কেউ না, প্রকাশের ছোট বোন। যা কিছু হচ্ছিল সেসব জেনে খুব দুঃখ প্রকাশ করলো। দাদা আর বৌদিকে ওই গ্রাম ছেড়ে নিজের গ্রামে নিয়ে যাওয়ার অনেক বিনতি করে। কি করে যেতে পারবো বোন? এখানেই জন্ম নিয়েছি, এইখানেই বড় হয়েছি। সমস্যা এসছে বলে পালিয়ে যাব তো লোক হাসবে নাকি? গ্রামের সমস্যা আমাদের সমস্যা, সমস্যার সঙ্গে লড়া উচিত, পালানো উচিত নয়। তুমি ঠিকই বলছো দাদা, কিন্তু এত বড় বড় সিদ্ধ চিকিৎসকরা, মান্ত্রিকরা, তান্ত্রিকরা এই সমস্যার সমাধান বার করতে পারল না। তুমি একটা সাধারণ লোক কি করবে? যা ভাগে আছে তাই হবে। এতটুকুতে আমরা পালিয়ে যাব? গ্রামে সবাই আমাদের কটু কথা শোনাবে। তুমি অনেকদিন পরে এলে, বিয়ের এতটা দিন পরে এলে, তোমার জন্য তোমার পছন্দের খাবার বানাই। শোভা কমলার জন্য খাবার বানানোর তৈরি করে। সবাই একসাথে খাবার খেলো আর ঘুমিয়ে পড়ল। মধ্যরাত হয়ে গিয়েছিল। কমলা কোনো কারণে ঘুমোতে পারছিল না। ও উঠে গেল আর জানলা দিয়ে দেখছিল এই লোকেরা যে সাপের কথা বলছিল গলির মধ্যে ঘষতে ঘষতে যাচ্ছিল। কমলা অনেক বাহাদুর ছিল, কিছু না ভেবে ওই সাপটার পেছন ধরল। একটা বাড়ির সামনে এসে ওই সাপটা ভয়ঙ্কর রূপে চামড়া ছেড়ে খুব বাজেভাবে কালো ধুঁয়ো ছড়িয়ে চলে গেল। কমলা একটা গাছের পেছনে লুকিয়ে এই সব কিছু দেখছিল। সাপটার পেছনে কোনো আওয়াজ না করে পেছন পেছন হাঁটছিল। একটা জায়গা আসার পর সাপটা ওর বড় ভাই প্রকাশের বাড়ি ঢুকে গেল। এটা দেখে ও ভয় দৌড়ে জানলা দিয়ে দেখে সাপটা প্রকাশের পাশে গিয়ে শুয়ে পড়ল। শোবার কিছুক্ষণ পরেই সাপটা শোভায় বদলে গেল। শোভার গলায় একটা হাড্ডির মালা ছিল, যেটা চকচক করা রত্নের হাড়ে বদলে গেল। এই সব দেখে কমলার হাত পা কাঁপতে শুরু করলো। ভেবেছিলাম এটা গ্রামের সমস্যা, এটা তো আমার বাড়ির সমস্যা হয়ে গেছে। তার মানে বৌদি বিষকন্যা। কোনোভাবে এটার সমাধান বার করতেই হবে। কোনোভাবে আমার বৌদি, দাদা আর এই গ্রামটাকে বাঁচাতে হবে। এইভাবে না ঘুমিয়ে রাত ভোর জেগে উঠে ভাবতে থাকলো। ভাইয়ের থেকে বিদায় নিয়ে
তাড়াতাড়ি করে নিজের গ্রামে পৌঁছে যা কিছু দেখেছে স্বামী মধুকরকে জানায়। সাপে পরিণত হওয়া, ওতে আমরা কি করতে পারবো? কিন্তু তুমি যা দেখেছো সেটা সত্যি কি স্বপ্ন হতে পারে? স্বপ্ন না গো, আমি নিজের চোখে দেখেছি। ওই রত্ন হারটা সাপের মুন্ডুতে বদলে গেল। আমার বৌদি একটা সাপে বদলে গেল। মনে হচ্ছে হারটার এর সাথে কোনো একটা সংযোগ আছে। এই মামলায় তোমাকে একটু সাহায্য করতে হবে। আমার বৌদি, আমার দাদা, ওই গ্রামের লোকেদেরকে বাঁচাতে হবে। গ্রামে আগেই অনেক লোকের মৃত্যু হয়ে গিয়েছে। ঠিক আছে, ঠিক আছে, আমি চেষ্টা করে দেখব। তুমি কাউকে বলো না, ওনারা তোমার দাদা বৌদি না? ঠিক আছে গো, আমি কাউকে জানাবো না। নিজের স্বামীকে জানানোর অনেক দিন পরেও মধুকরের মধ্যে কিছু ফারাক পড়ল না। স্বামীকে বলেও কিছু ফায়দা হলো না, এটা ভেবে কোনোভাবে দাদা বৌদিকে বাঁচানোর জন্য নিজের প্রচেষ্টা শুরু করে। সেই প্রচেষ্টায় একদিন গ্রামের এক বুড়ি বউর সঙ্গে কথা বলতে বলতে, কাকিমা, লোকেদের সাপে বদলে যাওয়া, গ্রামকে সাপ দেওয়া, চামড়া ছাড়া, ভূতে ধরা, এগুলো কি সত্যি হয়? যদি হয় তাহলে কেউ কি আছে যে এইসব জিনিসকে থামিয়ে তার থেকে আমাদেরকে বাঁচাতে পারবে? হ্যাঁ, আছে তো। এই দুনিয়ায় অনেক আজব জিনিস, ওইসব জিনিসের ব্যাপারে আমরা জানিও না। আমরা অল্প জিনিসই জানি। এমন অনেক কিছু আছে যার বিষয়ে আমরা জানি না। আমরা যা দেখি আমরা মনে করি সেটাই সত্য। এর পেছনে অনেক কিছু থাকে। এটাই নয় মানুষের সাপে বদলে যাওয়া, সাপ ভূতে বদলে যাওয়ার মতো নয়। মরার পরে মানুষে কোথায় যায় কে জানে। আত্মা হয়ে যেতে পারে, ভূত হয়ে যেতে পারে। এমন ভূত আর প্রেতাত্মাদের থেকে ছাড়া পাওয়ার জন্য এক মহান তান্ত্রিকা আছে, জানো? ও মন্ত্র জানা কাকি, অনেক মহিমা তার। মন্ত্র জানা কাকির নাম উচ্চারণ করলে ভূত প্রেত শয়তান কেঁপে যায়। বেতাল মুকুট প্রাপ্ত তান্ত্রিকা, খুবই ভালো, মহুয়ায় থাকে। তাই কাকি, এত মহান মন্ত্র জানা কাকি? হ্যাঁ মা, আমি তো তোমাকে বলছি, বেতাল সিদ্ধ প্রাপ্ত তান্ত্রিকা। এমন কিছু নেই সেটাও করতে পারে না। ভূত প্রেতাত্মা পিশাচ হাওয়া ভুলিয়ে দেয় মন্ত্র জানা কাকি। এটা জানার পর কমলা আর দেরি করাটা না ভালোই ভাবলো, আর মন্ত্রজানা কাকির সঙ্গে দেখা করার জন্য মহুয়া গেল। পরের দিন মহুয়া গিয়ে ও যা কিছু দেখেছিল সেসব মন্ত্রজানা কাকিকে জানালো। কোনোভাবে সাহায্য করার জন্য বিনতি জানায়। মন্ত্রজানা কাকি স্বীকার করে, আর সেদিনই কমলার সাথে অমরপুরী চলে যায়। দাদার বৌদি কমলার আবার আসার জন্য খুব খুশি হয়। ওদের গ্রামের সমস্যা দূর করার জন্য নিজের সাথে মন্ত্রজানা কাকিকে এনেছে। এটা বলে সেই রাতে মন্ত্রজানা কাকির থাকার ব্যবস্থা করে দেয়। মধ্যরাত্রি কেটে গেল। মন্ত্রজানা কাকি আর কমলা একই ঘরে বসে অপেক্ষা করছিল যে কি হবে। যেমন কমলা বলেছিল, রাত্রি 12টা পরে ওর বৌদির গলায় যে চকচক করা রত্নের হার সাপের কঙ্কালে বদলে যায়। বদলটা হওয়ার পরেই শোভা একটা বড় সাপের আকার নেয়। ঘষতে ঘষতে ফুসফুস করতে করতে গলিতে চলে যায়। প্রকাশ গভীর ঘুমেছিল। মন্ত্রজানা কাকি আর কমলা ওই সাপের পিছু ধরেছিল। সারা গ্রাম নিস্তব্ধ ছিল। এক জায়গায় এসে গাবরা জামানজু মন্ত্র পড়ে ওই সাপটাকে নিয়ন্ত্রিত করে। ওই পিশাচ সাপ ফোঁসাতে ফোঁসাতে কামড়ানোর জন্য মন্ত্রজানা কাকির দিকে এগোচ্ছিল। মন্ত্রজানা কাকি ওর ফোঁসানোর সামনে দাঁড়াতে পারল না, আর দূরে গিয়ে পড়ল। তখন কাকি নিজের জাদু দণ্ডটা হাওয়ায় ফেলে দেয়। বড় একটা ঘেরা তৈরি হয়ে যায়। যখন দণ্ডের আলোটা পিশাচের উপরে পড়ে তখন সর্প মানুষে বদলে যায়। দুজনে অজ্ঞান শোভাকে বাড়ি নিয়ে আসে আর বিছানায় শুইয়ে দেয়। এই সব ওই গলায় পড়া রত্ন জড়িত হাড়ের জন্য হচ্ছে। এই রত্ন জড়িত হাড়টা সরিয়ে দিলে তোমার বৌদি আমার মনে হয় ঠিক হবে। ঠিক আছে কাকি, এমন বলে অজ্ঞান শোভার গলার থেকে রত্ন জড়িত হাড়টা খুলে দিল। কিন্তু কিছুক্ষণ পরেই সেই রত্ন জড়িত হাড়টা হাওয়ায় উড়ে আবার থেকে শোভার গলায়
লুটিয়ে যায়। আশ্চর্য হয়ে কমলা আর মন্ত্রজানা কাকি এসব দেখে। এটা অত সোজা হাড় নয় যেমনটা ভাবছি। এই হাড়টা কি, কোথা থেকে এসছে পুরো জানতে হবে। না জানলে তোমার বৌদিকে আমি বাঁচাতে পারবো না। এই হাড়টা আমিই দিয়েছি বৌদিকে। হ্যাঁ, তুমি এই হাড়টা কোথা থেকে পেয়েছো? এটা আমার স্বামী মধুকর দিয়েছিল। বৌদিকে এটা বিয়ের উপহার হিসেবে আমি দিয়েছিলাম। তাহলে তোমার বর এই হাড়ের রহস্যটা নিশ্চয়ই জানবে। পরের দিন দুজনে মিলে সুরজপুরায় গিয়ে মধুকরকে জিজ্ঞেস করে, তুমি ওই হাড় কি করে পেলে? এটা রহস্যটা কি? পুরো গল্পটা বলো। ওই হাড়ের জন্য গ্রামে অনেক লোক মারা গেছে। বলছি কাকি, বলছি। এতদিন ধরে সমস্যা না পাওয়ার কারণে আমি ভেতর থেকে খুব চিন্তিত ছিলাম কাকি। এটা জানার পরেও আমার কারণে একটা গ্রাম, একটা পরিবারের এত অসুবিধা হচ্ছে। সব জেনে অসহায় স্থিতিতে আছি আমি। আপনি এসছেন বলে আমি জোর পেলাম। আমি আপনাকে যা ঘটেছে সব বলছি। আমাদের গ্রামের নাম হলো রঙ্গাপুর। বাবা নন্দকিশোর আর মা মঞ্জুলার আমরা দুই ছেলে। দাদা রামপ্রসাদ খুবই সক্ষম ছিলেন। আমি খুবই দুষ্টু ছিলাম। বাউন্ডোলার মতন আমি এদিকে ওদিকে ঘুরে বেড়াতাম। বড়দের জন্য কোনো সম্মান ছিল না, আর নিজে সবসময় মনের করতাম। আমি আমার বাবা মার জন্য একটা সমস্যা ছিলাম। ওনার একটাই ইচ্ছে ছিল যে আমার ভালো বুদ্ধি হোক। কিন্তু এমন হলো, একদিন আমাদের গ্রামে একজন সিদ্ধ পুরুষ আসলেন। উনি খুবই মহিমাবান ছিলেন। বাবা মা খুব আদর সৎকার করে ওনাকে ডাকলেন, ওনাকে খেতে দিলেন, আর আমি ওখানেই আসলাম। ভিখারিদেরকে বাইরে খাবার দেওয়া উচিত, সেইটা না করে আডম্বর করে ঘরের ভেতরে একে খেতে দিচ্ছ তোমরা। সম্মান দিয়ে কথা বলো মধুকর, আমাদের অতিথি। অতিথি ভিখারি হোক কিংবা উঁচু বংশের লোক হোক, ঘরের ভেতরে ডেকে ওদেরকে খাবার খাওয়ানোর শিষ্টতা। কিন্তু আমি ভিখিরি নয় যেটা তুমি ভাবছো। অন্যরা এইখানে খেতে থাকা লোককে ভিখিরি বলবো না তো আর কি বলবো? আচ্ছা তাই নাকি? ঠিক আছে, একদিন এমন আসবে তুমিও ভিক্ষা করে খাবে, আর এইটা নিশ্চয় ঘটবে। একটা ভিখারির এত অহংকার! আমাদের ঘরে খাবার খেয়ে আমাকে অভিশাপ দেওয়া হচ্ছে। এটা অভিশাপ নয় বাবা, এটা তোমার জন্য ভালো হওয়ার একটা সুযোগ। তবু তুমি যদি এটাকে অভিশাপ ভাবো তাহলে অভিশাপ। এইসব কি বলছো? আমি তোমাকে এক্ষুনি ঘরের বাইরে দেখতে চাই। বের হও এখান থেকে। আরও একটা কথা বললে আমি কিন্তু ভুলে যাব যে তুমি আমার ছেলে, বুঝলে? অতিথি, তারপরে উনি একটা সিদ্ধ গুরু। যদি তুমি আর ওনাকে অসম্মান করলে আমি দেখব না যে তুমি আমার ছেলে বলে। তোমাকে আমি ঘর থেকে বাইরে বের করে দেবো, সাবধান। আমার এইটা শুনে খুব রাগ হলো। একটা ভিখিরির সামনে বাবা আমাকে অসম্মান করলো। এই ভেবে আমি সেইখান থেকে চলে যাই। স্বামীজি, আমার ছেলের ভুল ক্ষমা করে দিন। ও দুষ্ট প্রকৃতির, কিছু কাজ না করে এদিক সেদিক ঘুরে বড়দের সম্মান না দিয়ে এমন ব্যবহার করছে। আমাদের সমস্যা হয়ে গিয়েছে। ছোট বয়সে এইসব হয়ে থাকে। সেই সিদ্ধ গুরু পেট ভরে খেয়ে ফিরে যাওয়ার সময় বলল, আমাকে পেট ভরে খাওয়ালে আমি সেই বরদান দেব যেটা তোমরা চাও। বলো তোমাদের কি দরকার আছে? কোনো বরদান চাই না স্বামীজি। আপনার সাথেও দুর্বুদ্ধি করা এই ছেলেটার সুবুদ্ধি দিন, এইটুকু চাই। আপনি পেট ভরলেন, আপনাকে আমি বরদান দেব, আপনার ছেলেকে নয়। আপনি যা চাইবেন সেইটা হবে। ভগবান আর গুরু মশাইয়ের কৃপাতে আমাদের কোনো জিনিসের অভাব নেই। কষ্ট করে কাজ করি, পেট ভরে খাবার খাই আর বিশ্রাম নিই। আমাদের একটাই সমস্যা, আমাদের ছোট ছেলে মধুকর। আমাকে এমন বরদান দিন যাতে সে ভালো লোক হয়ে যায়। আমি আগেই বলেছিলাম নিজের জন্যে চান। আমি আপনার ছেলেকে কোনো বর দিতে পারবো না। সিদ্ধগুরুর এতবার বলার পরেও বাবা মার এইটাই ইচ্ছা ছিল যে আমি শুধরে যাই। ঠিক আছে, আপনারা যদি এত জিজ্ঞেস করছেন আমাকে, আমি যা করতে পারবো সেটা করব। এই বলে নিজের থলির থেকে একটা রত্নহার বের করলো উনি। এই রত্নহারটাকে নিজের পুজোর ঘরে একটা আলাদা কোণায় রেখে দিও। প্রত্যেক দিন ভক্তিভাবে একে পুজো করুন। আপনার সঙ্গে সব ভালো হবে, কিন্তু সাবধান, এই মালাকে সবসময় নিজের পুজো ঘরে রাখবেন, কিন্তু গলায় ভুল করেও পরবেন না। পরে নিলে অনেক বড় বিপদ এসে যাবে, তাই এইটাকে পরবেন না। এইটা একটা মহিমাবান মালা, একে পুজো করুন। পরের দিন যখন আমার রাগ কমলো, আমি বাড়িতে গেলাম, কিন্তু একটা ভিখিরির সামনে আমাকে অসম্মান করা হয়েছিল, তার রাগটা এখনো ছিল। সেই রাগে আমি নিজের বিবেক হারিয়ে ফেলি। আমি নিজের বাবা মার উপরে চেঁচাই, আমাকে আমার ভাগের সম্পত্তিটা দিয়ে দিন, যেটা আমার প্রাপ্য। আমি এখানে থাকতে পারবো না যেখানে সম্মান নেই। তোকে সম্পত্তি ভাগ করে দেবো নাকি? তোমার বড় ভাই আমাকে সাহায্য করে। আমার এখন বয়স হয়েছে, বিশ্রাম নেওয়ার সময় হয়েছে আমার। আমি এখন ঘরেই থাকবো। তুমি তোমার বড় ভাইকে সাহায্য করো আর ব্যবসায়তে বৃদ্ধি করো। আমি কি সবসময় আমার বড় ভাইয়ের নিচে কাজ করবো নাকি? মালিক হতে পারবো না?
আমাকে তার নিচে কাজ করার নেই। আমাকে আমার ভাগটা দিয়ে দিন, আমি নিজের মতন ব্যবসা করে নেব। আমি আপনাকে আর বিরক্ত করব না, না আপনাদের ঘরে আসব। তোমার বাড়ি আমার বাড়ি বলে আলাদা কেন হচ্ছ ভাই? তুমি অনেক বড় ভুল করছো। এই বয়সে আমাদের বাবা মার উপরে ভার হওয়া উচিত নয়। তুমি পুরো ব্যবসাটা দেখো, আমি তোমাকে সাহায্য করব। কোনো দরকার নেই। তারপরে গ্রামে আমাকে সবাই কথা শোনাবে যে ভাইয়ের ভিক্ষে দেওয়াতে সে বেঁচে আছে। আমার এমন কোনো দরকার নেই। আমি আমার বুদ্ধি খাটিয়ে তোমার থেকে বেশি কামাবো। আমাকে আমার ভাগের সম্পত্তি দিয়ে দিন। আপনার মারা যাওয়ার পরে তো এমনিতেও দিতে হবে। ই আমাদের মরে যাবার পরের কথা বলছে। এর অহংকার মাথায় চড়ে গেছে। ঠিক আছে, যেমনটা বলছে করে দাও, ওর অংশটা ওকে দিয়ে দাও। আমার কথা শুনে বাবা মার মনটা ভেঙে যায়। উনি সম্পত্তিটা সমান ভাগে ভাগ করে দেন। সেদিন থেকে নিজের গ্রাম ছেড়ে দিয়ে পাশের গ্রামে চলে যাই। আমি নিজের সব সম্পত্তি বিক্রি করে দিই আর সেই টাকাগুলো নিয়ে গুলাবগিরি নামের এক গ্রামে পৌঁছাই। আমি সেখানে কাপড়ের ব্যবসা শুরু করি, কিন্তু আমার কাছে অনুভব ছিল না। আমি নিজের অহংকারের জন্য ব্যবসা করতে পারলাম না। আমি খদ্দেরদের সঙ্গে ঝগড়া করতাম, তাই আমার ব্যবসাতে খুব ক্ষতি হলো। 2 বছরের মধ্যে আমার ভাগের সম্পত্তিটা পুরো জলের মতন বয়ে গেল। শরীরে কাপড় ছাড়া আর কিছু থাকলো না। আমি বুঝতে পারছিলাম না যে কি করব, কিন্তু তবু আমার অহংকার কম হলো না। আমি আবার বাবা মার কাছে যাই। আমি গ্রামে ফিরে যাই, কিন্তু ততক্ষণে ওরা খুব ধনী হয়ে গেছিল। আমার সন্দেহ হয় ওনাদের ধনী হওয়ার সেই মুখ্য কারণ সিদ্ধগুরুর দ্বারা দিয়ে থাকা সেই জাদুরত্নর হার হবে। সেই হার আসার পরে ওনার ভাগ্য পাল্টে গেল। সেই হারটা যদি আমার কাছে থাকবে তাহলে ভালো হবে, এটা নিশ্চিত করে নিজের সব সম্পত্তি হারিয়ে ফেরত আসলাম। তবু আমার বাবা মা নিজের বাড়িতে রাখলো। আমার বড় ভাইও আমার সঙ্গে খুবই ভালো ব্যবহার করলো। আরে পয়সা গেল তো গেল, তুমি ভালো মনে ফিরে এসেছো। আর কি চাই? আমাদের ব্যবসার মধ্যে তুমি একটা দেখে নিও, ঠিক আছে? ঠিক আছে দাদা, তুমি এত বড় মনে আমাকে ক্ষমা করলে, এটাই আমার জন্য অনেক। উপর থেকে তো আমি এমন বলছিলাম, কিন্তু ওনাদের বৃদ্ধি আমি সহ্য করতে পারলাম না। আমার বড় দাদার আমার থেকে বেশি উন্নতি করা আমি সহ্য করতে পারলাম না। কিন্তু আমার বিশ্বাস ছিল এইসব সেই রত্নমালার জন্যই হচ্ছিল। সেই দিন থেকে আমি ঠিক সুযোগের অপেক্ষা করছিলাম। একদিন রাত্রে সবাই শুয়েছিল। আমি সেই রত্নহারটা চুরি করলাম, কিছু টাকাও নিয়ে নিলাম আর আবার গুলাবগিরিতে পালালাম। এবারে আরেকবার ব্যবসা করার ব্যাপারে ভাবলাম। ভাগ্য সঙ্গ দেবে এই ভেবে সেই রত্নহারটা গলায় পরে নিয়ে এইবারে আনাজের ব্যবসা শুরু করলাম। কিন্তু জবের থেকে সেই হার পরি আমি রাত্রে নিঃশ্বাস নিতে পারতাম না। কিরমভাবে যেন ছটপট করতাম। আমার এমন মনে হতো যেন আমি জ্ঞান হারিয়ে ফেলছি। যখন সকালে উঠতাম তখন কিছু মনে থাকতো না, যেন আমার প্রাণটাই আমি হারিয়েছিলাম। তারপরে গ্রামে কিছু লোকেদের মুখে গ্রামে একটা ভুতুড়ে সাপের ব্যাপারে আমি শুনলাম, কিন্তু আমি বুঝতে পারলাম না আমি যে ব্যবসায় শুরু করলাম তাতেও আমার খুব ক্ষতি হলো। আমি কোন মুখ নিয়ে বাড়িতে ফিরে যাব? ঘরে না যেতে পেরে আমি মন খারাপ করে বসেছিলাম। শরীরে কাপড়, গলায় হার ছাড়ার কিছু ছিল না। শেষ অবধি সেই গ্রামে আমি ভিক্ষে করে জীবন কাটাচ্ছিলাম। এমন ছিল, এই গ্রাম থেকে কিছু দূরেই আমার পুরী নামের এক গ্রামে 2 ভাই বোন থাকতো, প্রকাশ আর কমলা। ছোটবেলায় বাবা মার মারা যাওয়ার পরে প্রকাশ নিজের বোনকে খুব যত্ন করে বড় করেছিল। কমলা নিজের বড় ভাইকে খুবই ভালোবাসতো। প্রকাশ শোভা নামের একটা মেয়েকে খুব ভালোবাসতো, কিন্তু শোভাকে নিজের ভালোবাসার ব্যাপারে তার বলার সাহস ছিল না, কারণ প্রকাশের কাছে থাকার জন্যে সেই ঘর ছাড়ার কোনো সম্পত্তি ছিল না। খাবার দাবারও সে পেত না। প্রত্যেক দিন খেতে মজুরি খেটে পেট ভরে খাবার জোটানোটাও কষ্টকর ছিল। ওদের পরিবারটাই গরিব ছিল। কমলা নিজের বড় ভাইয়ের প্রেমের ব্যাপারে জানতে পারে। যেরম হোক করে বড় ভাইয়ের বিয়ে শোভার সঙ্গে করানোর নিশ্চিত করে। কিছুদিন পরে শোভার কাছে গিয়ে এই বিষয় নিয়ে কথা বলে। শোভা, তুমি কেমন ছেলের সাথে বিয়ে করতে চাও বলো? তোমার জন্য ভালো বিয়ে সম্পর্ক খুঁজবো। তোমার বিয়ে হয়নি, তুমি এত বড় কখন হলে যে অন্যের বিয়ে সম্পর্ক খুঁজবে? বকবক করে। সত্যি শোভা, বলো কেমন ধরনের লোকের সাথে বিয়ে করতে চাও? ঠিক আছে, তুমি জিজ্ঞেস করছো তাই বলছি। আমার তেমন কোনো বড় ইচ্ছা নেই, কিন্তু ছোটবেলা থেকে ইচ্ছে ছিল একটা রত্নজড়িত হার পরবো। যে আমাকে অমন হার কিনে দেবে তার সাথে বিয়ে করব, সারা জীবন তার সাথে থাকবো। রত্নের হার? বাবা, বড় ইচ্ছা। রত্নের হার মানে তো অনেক খরচা। হ্যাঁ, তা সত্যি, কিন্তু ছোটবেলা থেকে রত্নের হার পরে ঘুরবো বলে বড় ইচ্ছে। ঠিক আছে, এমন কোনো লোক পেলে আমি তোমাকে জানাবো। এই বলে সেইখান থেকে চলে যায়। বাপরে, বড় ভাইয়ের সাথে শোভার বিয়ে করানোর জন্য রত্নের হার চাই। যদি এই বাড়িটাকেও বিক্রি করা যেত তাহলে একটা রত্নও কিনতে পারবো না। এই ভেবে সে মন খারাপ করে বসে থাকতো। সে ভাবতো সে নিজের বড় ভাইয়ের বিয়ে শোভার সঙ্গে করাতে পারবে না।
অন্যদিকে গোলাপগিরিতে আমার অবস্থা একদম ভালো ছিল না। একদিন খাবার পেতাম তো অন্য দিন নয়। আমি বুঝতে পারলাম বাবা মাকে ছাড়া কত বড় ভুল ছিল। সে রত্ন থাকা হারের জন্যে এইসব ঘটছে এটা ভেবে প্রত্যেক সকালে নিজের গলার থেকে খুলে সেটাকে ফেলে দিতাম। কিন্তু যখন রাত হতো সেই রত্নমালা নিজে আমাকে খুঁজে আমার গলায় এসে লেগে যেত, আর আমিও বুঝতে পারতাম না। তখন আমি বুঝলাম যে আমি সেই রত্নহারটা গলায় পড়ে অনেক বড় ভুল করেছি। এখন সেই হার আমাকে কখনো ছাড়বে না। আমি প্রত্যেক দিন নিজের ভুল কাজের জন্যে অনুতাপ করতাম। সেই গ্রামেরই মন্দিরের কাছে রাস্তায় ভিক্ষে করে ঘুরতাম আর রাত্রে মণ্ডপে শুতাম। এমন ঘটল একদিন যখন অন্ধকার হলো, খুব জোরে বৃষ্টি হচ্ছিল। একজন সাধু আমার কাছে আসলেন যখন আমি মণ্ডপে শুয়েছিলাম। বাবা, বৃষ্টিতে অনেক ভিজে গেছি, আমার খুব খিদেও পেয়েছে। দয়া করে তোমার মণ্ডপে কি আমি ঠাঁই নিতে পারবো? এইটা আমার মণ্ডপ নয়, এইখানে যে কেউ এসে ঠাঁই নিতে পারে। আমি সেই সাধুকে মণ্ডপে আসতে দিই, আর আমি ওকে 2টো রুটি দিলাম যেটা আমার কাছে ছিল। আমরা সারা রাত গল্প করছিলাম। স্বামীজি আমাকে জিজ্ঞেস করলো আমি এখানে কেন। যা ঘটেছে আমি সব বললাম। আমি যে ভুল করেছি তার অনুতাপে সেই গুরু যা বলেছিল সেইটা ঘটলো। এখন আমি ভিক্ষে করে খাচ্ছি, আর এইভাবে আমি নিজের সব ভুলের ব্যাপারে ওনাকে বললাম, আর সাধু শুনলেন। সব জিনিস বলার পরে আমি শুয়ে পড়লাম। মাঝরাত হয়ে গেছিল। নিঃশ্বাসের আওয়াজ শুনে সাধু উঠে দেখলেন তো সাধু আমাকে একটা ভয়ঙ্কর সাপ রূপে পরিণত হতে দেখে উনি উঠে এক কোণাতে দাঁড়িয়ে পড়েন আর লুকিয়ে লুকিয়ে দেখতে থাকেন। আমি সাপে পরিণত হয়ে অত বৃষ্টির মধ্যে গ্রামের মধ্যে চলে যাই। মাঝরাতের পরে গ্রাম থেকে ফিরে এসে সামান্য মনুষ্যরূপে পরিণত হয়ে গিয়ে এমন শুয়ে পড়লাম যেন কিছু জানি না। আমার গলায় রত্নর হারটা ঝুলছিল। গুরু আশ্চর্য হয়ে এইসব দেখছিলেন। সকাল হয়ে গেল। এই সময় অবধি আমি এইসব জানতাম না। ঘুম থেকে ওঠার পরে, স্বামী আপনি ঠিক করে ঘুমিয়েছেন? সাধু আমাকে সব জিনিস বললেন যেটা উনি রাত্রে দেখেছিলেন। আমার কিছু মনে নেই। এই হার আমি নিজের বাড়ির থেকে চুরি করেছি। সেই দিন রাত থেকে আমি নিঃশ্বাস নিতে পারি না, খুব কষ্ট হয়, জ্ঞানও থাকে না। সকালে উঠে যখন দেখি তখন সব জিনিস সামান্য। আমি এই হার অনেকবার বিক্রি করার চেষ্টা করি, কিন্তু কেউ কেনেনি। প্রত্যেকবার কোনো পুকুরে কিংবা কুয়োতে আমি এটা ফেলে দিই, তবু এটা আমার কাছে ফিরে আসে। একটা বড় পাথর নিয়ে এটাকে ভেঙে গুঁড়ো করার চেষ্টা করতাম, কিন্তু তবুও ওর একটাও রত্ন ভাঙল না। আমি বুঝে গেলাম এর থেকে ছাড়া পাওয়া অসম্ভব, তাই একে গলার মধ্যে ঝুলিয়ে ঘুরছি। সাধুকে বিস্তারে বললাম, বাবা, এইটা খুবই মহিমাবান মালা। তুমি এইটা গলায় পড়ে তার মালিক হয়ে গেছো। তুমি যদি কোনো মেয়েকে বিয়ে করবে তাহলে এর অধিকার ওই মেয়ের কাছে হবে। তাহলে তুমি এইটা সেই মেয়েকে উপহার রূপে দিতে পারো, তারপরে তোমার সব দরিদ্রতা চলে যাবে। কিন্তু যে কেউ যখন তোমার মালা উপহার রূপে নেবে, মানে তোমার স্ত্রী যখন এইটা তোমার থেকে নেবে, তো ওকে মনে করে বলে দিও যে সে হারটাকে একদম না পড়ে। যদি সে এইটা গলায় পড়ে নিল তাহলে এই দরিদ্রতা তাকেও ধরবে। সাধু মালার বিষয়ে বলে দিয়ে সেইখান থেকে চলে যান। কিছুদিন পরে অমরপুরী নামের এক গ্রামে মেলা লাগলো, তো আমি সেইখানে ভিক্ষে করতে যাই। সেইখানে একটা মেয়ে আমাকে দেখছিল। সে আর কেউ না, কমলা ছিল। আমি তার কাছে যাই আর জিজ্ঞেস করি, আপনি আমাকে দেখছেন কেন? আপনি কি আমাকে চেনেন? দেখে তো মনে হচ্ছে আপনি ভালো পরিবারের ছেলে, কিন্তু ভিক্ষা চাইছেন কেন? আমার বাবা মা খুবই ধনী, কিন্তু ওনার দেওয়া সম্পত্তি আমি নিজের ব্যবসাতে হারিয়ে ফেলি। আমার কাছে এখন একটা টাকাও নেই, আর আমি কোনো কাজও পারি না, তাই আমি ভিক্ষে করে জীবনযাপন করছি। ও, কিন্তু ভিক্ষা চাইছো কেন? তোমার গলায় তো দামি রত্নের হার, ওটাকে বিক্রি করলে অনেক টাকা পাবে। ওই টাকা দিয়ে আবার থেকে ব্যবসা আরম্ভ করতে পারো। আমি জানি এই রত্নহারটা খুবই মূল্যবান, কিন্তু এটা বংশ ধরে পরম্পরা হিসেবে চলে আসছে। এইটা আমার কাছেই থাকা উচিত, কিংবা আমি এটা উপহার রূপে তাকে দিতে পারবো যে আমার সঙ্গে বিয়ে করবে। যেই মেয়ের সাথে বিয়ে করবে তাকে এটা উপহারে দেবে? সত্যি? হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি, কিন্তু আপনি জিজ্ঞেস করছেন কেন? তাহলে আমাকে বিয়ে করবে? আমাকে এই হারটা উপহারে দেবে? আপনার যদি কোনো আপত্তি না থাকে আমি নিশ্চয়ই বিয়ে করব। ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই,
আমি তোমাকে বিয়ে করব, কিন্তু একটা শর্তে। বিয়ের পরে ভিক্ষা চাইতে পারবে না। দুজনে একসাথে কিছু না কিছু কাজ করে নেব। জঙ্গলে গিয়ে কাঠ কাটলেও দুজনের পেট ভরেই যাবে। যদি তুমি সহমত থাকো তাহলে তোমাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, কিন্তু আমারও একটা শর্ত আছে। এই হারটা আমার থেকে উপহার রূপে পাওয়ার পরে তুমি এটা গলায় ধারণ করবে না, ঠিক আছে? ঠিক আছে। আমরা দুজনে ঠিক করে সেই সময় অবধি বেঁচে থাকা পয়সা নিয়ে ভালো কাপড় কিনে পাশের একটা মন্দিরে গিয়ে আমরা বিয়ে করে নিই। আমি সেই রত্নর হার কমলাকে উপহার রূপে দিয়ে দিই। কিন্তু কমলা যে রত্নর হারের ব্যাপারে জানতোই না, হার নিয়ে নিল আর নিজের বড় ভাই প্রকাশকে এটা দিয়ে দাদা, এই হারটা তুমি শোভাকে উপহারে দাও। ও তোমাকে নিশ্চয়ই বিয়ে করবে। ঠিক আছে, কিন্তু এত দামি হার তুমি কোথায় থেকে আনলে বোন? তোমাকে না জানিয়ে আমার থেকে একটা ভুল হয়ে গেছে ভাই। আমাকে একটা অপ্রস্তুত পরিস্থিতিতে মধুকর নামের এক লোকের সাথে বিয়ে করতে হলো। ওই আমাকে উপহারেই রত্নের হার দিয়েছে। আমি এটা বৌদিকে দেওয়ার জন্য ফয়সলা করেছি। তুমি আর বৌদি বিয়ে করে নাও আর খুশি থাকো। আমি আমার স্বামী মধুকরের সাথে গুলবাগেরি নামের এক গ্রামে থাকবো। এইভাবে নিজের ভাইকে বোঝায়। প্রকাশের দিয়ে থাকা রত্নহারকে দেখে শোভা খুশিতে মেতে ওঠে। ওদের বিয়েও বড়দের অনুমতি নিয়ে হয়। আমি আর কমলা গুলাবগিরিতে একটা ছোট ঘর ভাড়াই নিই। জঙ্গলের কাঠ কেটে সেগুলোকে বিক্রি করে আমরা দুজন নিজে জীবনযাপন করছিলাম। হারের ব্যাপারে আমি যেটা কমলাকে বলেছিলাম সে সেইটা শোভাকে বলেনি, আর সে মালাটাকে পরে নেয়। সেদিন থেকে সেই মালার দরিদ্রতা শোভাকে চেপে ধরে। আমি সেই হারের বিষয়তে সব জানতাম। সেই গ্রামে হয়ে থাকা অঘটনের জন্যে সেই হার কারণ আমি জানতাম, কিন্তু এইসব কমলাকে কি করে বলতাম? ও যদি জানতে পারতো আমি প্রতারণা করে তার সঙ্গে বিয়ে করেছি, সে আমার উপরে রাগ করবে। তাই এতদিন ধরে আমি কমলাকে কিছু বলিনি, চুপচাপ রয়ে গেছি। এইটাই হয়েছিল কাকি। তোমার স্বার্থের জন্য অনেক নির্দোষ লোক মারা গিয়েছে। যদি সেদিন কমলাকে এই হারের বিষয়ে তুমি বলে থাকতে, কমলা শোভাকে এই হারটা দিত না। এবার শোভাকে বাঁচানোর জন্য ওই হারের বিষয়ে আমাকে পুরো জানতে হবে। আসলে আমি শোভাকে আর ওই গ্রামের লোকেদের তখনই বাঁচাতে পারবো যখন জানতে পারবো ওই হার সিদ্ধের কাছে কি করে এলো। এমন বলে ওরা সবাই একসাথে অমরপুরী গেল। প্রকাশ আর শোভাকে মন্ত্রজানা কাকি সবকিছু বিস্তারিতভাবে জানায়। তাহলে কি আমি সেই পিশাচি সাপ যে এতদিন ধরে গ্রামে ঘুরে বেড়াচ্ছে আর নির্দোষ লোকেদের মৃত্যুতে ঠেলে দিচ্ছে? দুঃখী হয়েও না শোভা, এটার কারণ তুমি নয়। তোমার গলায় থাকা ওই রত্ন জড়িত হার, তুমি নির্দোষ। তুমি অজান্তে ওই হারটা গলায় পড়ে দিয়েছো। ভুল ওই মধুকরের, যে সব জেনেও সত্যিটা লুকিয়ে নিজের বোঝ থেকে মুক্তি পেয়েছে। এখনো কিছু খারাপ হয়নি। হারটা গলার থেকে নামিয়ে আমায় দিয়ে দাও। এমন বলাতেই শোভা হার বার করে কাকিকে দিয়ে দিল। গাবরা জামান জো। কাকেই মন্ত্র পড়ে সুনাক সাওয়ারি প্রেতকে ডাকলো। সুনাক সাওয়ারি প্রেত এসে রত্নজড়িত হাড়ের গন্ধ শুকে, এই হাড় যার তার খোঁজ করো, তাড়াতাড়ি যাও। এমন ভাবে সুনাক সাওয়ারি প্রেতকে বলে। এরই মধ্যে হাড়টা হাওয়ায় উড়ে আবার শোভার গলায় পৌঁছে যায়। এই হারটা তোমাকে কখনো ছাড়বে না শোভা। তুমি এর সাথে যাই করো, এ তোমাকে কোনোদিন ছাড়বে না। এরই মধ্যে সুনাক সাওয়ারি প্রেত সেই স্থানে পৌঁছে যায় যেখানে সিদ্ধ গুরু থাকতো। ওই স্থানটা খুঁজে নিল যেখানে সিদ্ধ গুরু থাকতো, আর মন্ত্রজানা কাকির কাছে আসে। গাগানা বায়ু একাম বেকা বেকা রাই রাই বিহাঙ্গা দিনা তেজাম বেকা বেকা রাই রাই। যেই টট্টর মন্ত্রের উচ্চারণ করলো, কাকি হাওয়ায় উড়ে ফুর করে আকাশে উঠতে শুরু করলো। আকাশে উঠতে উঠতে সুনাক সাওয়ারি প্রেতের পিছু নিল। ওই জঙ্গলে নামলো যেখানে সিদ্ধ গুরু থাকতো। সিদ্ধ গুরুকে যা কিছু হয়েছিল সব জানালো। সিদ্ধ গুরুর থেকে ওই হাড়ের বিষয়ে সবকিছু বিস্তারিতভাবে জিজ্ঞেস করে। আমি জানতাম না সেই হাটটা এত বিপদ সৃষ্টি করবে। আমি তো সেই হাটটা মরুভূমিতে পেয়েছিলাম, তার বিষয়ে তো আমি কিছুই জানি না। ঠিক আছে, ওই হাড়টাকে রঙ্গলি বোতলে রেখে হাড়ের রহস্যের ব্যাপারে খোঁজ করছি। অমরপুরী ফেরত এসে শোভার গলার থেকে হাড়টা নিয়ে বেতাল রঙ্গলির মধ্যে রেখে মন্ত্র জাপ করে। বেতাল রঙ্গলি জাপ করতে শুরু করে, কিন্তু মন্ত্র জাপ করার আগেই হাড়টা রঙ্গলির থেকে উপরে উঠে যায়। আবার থেকে শোভার গলায় নেমে যায়। যত চেষ্টা করার পরেও হাড়টা শোভাকে 3 মিনিটের বেশি ছাড়ছিলই না। তখন কাকি নাটা ভূত আর বেড়াল ভূতকে ডাকে।
নাটা ভূত, বেড়াল ভূত, যেখানেই আছোস তাড়াতাড়ি আমার সামনে এসো। बम बगीनी बगुते बम बजीरे हम हिड़नी किरते कदा कजीरे उड़ते मिड़ते हम हो स्वाहा उड़ते मिड़ते हम हो स्वाहा। Ajumba, ajumba, jambara jambu ajumba, jamat be ajumba, jambara jambu ajumba, abraka babraka ha, phat, swaha, phata phat swaha। কাকির আজ্ঞা জেনে দূরে থাকা নাটা ভূত আর বেড়াল ভূত হাওয়ায় উড়ে কাকির সামনে নামে। বলো কাকি কি করতে হবে? এই হাড়টা বেতাল রঙ্গলিতে 3 মিনিটের বেশি থাকতে পারবে না। বেতাল তন্ত্র করার জন্য 60 মিনিট দরকার। তোমরা দুজনে এক এক দিক থেকে এই হাড়টা ওর গলায় যাওয়ার থেকে থামাও। এরম বলাতেই নাটা ভূত এক তরফে ওর চুল দিয়ে, বেড়াল ভূত অন্যদিকে নিজের ল্যাজ দিয়ে শক্ত করে ধরে বেতাল রঙ্গলি থেকে বাইরে যাওয়ার জন্য বন্দি বানায়। কাকি তন্ত্র করে, গাবরা জামান, গাবরা জামানজু। যেই মন্ত্রের উচ্চারণ করা হলো, ওই হাড়টা হঠাৎ করে বেতাল রঙ্গলিতে একটা সাপের কঙ্কালে বদলে গেল। কঙ্কালটার উপরে একটা রক্তের ছাপ ছিল। ওই লাল দাগের থেকে একটা হলুদ ধোঁয়া বেরোলো, তার মধ্যে থেকে একটা যক্ষিণী বেরোলো। ভেবেছিলাম এগুলো কোনো ভূত পেশাচ কিংবা প্রেতাত্মার কাজ, কিন্তু এখানে তো যক্ষিণী এসেছে। যক্ষিণী, এটা কি? এই হাড়টা তোমার বশে কি করে? এই হাড়টা আমার বশে নয়, আমার শ্রাপে রয়েছে। আমার যক্ষিণী দুনিয়ার থেকে কিছু বছর আগে গন্ধর্ব পাহাড়ে চন্দ্রলেখা দেবীর মূর্তিকে প্রতি বছর পূর্ণিমাতে বিশেষ পূজা করার জন্যে 3টে যক্ষিণী গন্ধর্ব পাহাড়ে আসতো। ওখানে আমাকে একটা মশা কামড়ালো, আমার রক্ত ওই মশাতে চলে গেল। তুমি ভুল করলে মশা, ওটা যক্ষিণীর রক্ত তোমার পেটে থাকবে না, থাকলেও হজম হবে না, অনেক উপদ্রব করবে। আমার রক্তে অনেক শ্রাপ থাকে, ওর পুজো করলে ভালো হয়, ওর উল্টো শরীরে পড়লে খারাপ হবে। ওই মশাটা ওখান থেকে উড়ে যায়, ওই মশাটাকে একটা মাকড়সা খেয়ে নেয়। মাকড়সাটাকে একটা ব্যাঙ খেয়ে নিল, ওই ব্যাঙটাকে একটা সাপ খেয়ে ফেললো। সাপটার শরীরে আমার রক্ত হজম হলো না, ছটফট করে একটা রেগিস্তানে মারা যায়। ওর অস্থি পঞ্জরে একটা রক্তের ছাপ পড়ে গেল। ওই সাপের অস্থি পাঞ্জরে এই রক্তের ছাপের কারণে কিছু সময় পরে একটা মায়াবী রত্নজড়িতা হাড়ে বদলে গেল। রাত্রে সাপটা অস্থি পঞ্জরের মতন হয়ে যায়। ওর আমার শ্রাপ লেগে গেছে, তাই এটাকে যারা পড়ে সাপ হয়ে তার চামড়া ঝরে পড়ে। ওই চামড়ার থেকে যে বিষাক্ত ধোঁয়া বেরোয়, মানুষের ক্ষতি হচ্ছে। যারা এটা বরদাস্ত করতে পারে না তারা মরে যায়। এটার কি কোনো উপায় নেই? এই রত্নের হাত থেকে ছুটকারা পাওয়ার জন্য কোনো উপায় নেই? আছে, কিন্তু আমার রক্ত মরে না, তাই হাড়টা সবসময় বিপদ হয়। আপনি একটা কাজ করুন। কি করতে হবে এটা জানিয়ে যক্ষিণী উধাও হয়ে যায়। তক্ষুনি গ্রাম প্রধানের সঙ্গে দেখা করে যক্ষিণীর কথা মতো উত্তরের দিকে পাহাড়ে নাটা ভূত, পশ্চিমের পাহাড়ে বেড়াল ভূত গিয়ে নাগশিলা নিয়ে আসে। ওই নাগশিলাটাকে গ্রামের সীমানায় স্থাপিত করে ওই দুজন নাগশিলার বিয়ে খুব বড় করে করা হয়। বিয়ে সম্পন্ন হওয়ার পরে শোভা নিজের গলা থেকে রত্নজড়িত হার বার করে আর বিয়ের উপহারের রূপে ওই সাপ দুটোর গলায় ঢালে। 3 মিনিট পেরিয়ে যাওয়ার পরেও যখন হারটা শোভার গলায় না পৌঁছায়, তখন সবাই নিশ্চিন্ত হলো। রত্নের হারটা নিয়ে থলেতে ভরে কাকি মহুয়ার জন্য বেরিয়ে পড়ে। যতক্ষণ এই হারটা লোকেদের মাঝে আছে, এটা বিপদ হবে। অজান্তে যদি কেউ এটা নিয়ে যায় আর গলায় পড়ে নেয়, অনর্থ হয়ে যাবে। এটা আমার কাছে সুরক্ষিত থাকবে। এমন বলে কাকি বেড়াল ভূত আর নাটা ভূতের সাথে ঘুরে মহুয়ায় চলে যায়। মধুকর নিজের ভুল বুঝতে পারল আর কমলাকে নিয়ে নিজের মা বাবার কাছে চলে যায়। সেদিনের পর থেকে বড় ভাইয়ের সাথে সঙ্গীর মতো মা বাবার সঙ্গে বিনম্র, বড়দের সম্মান করে অনেক পরিশ্রম করে নিজের ব্যবসা শুরু করে দেয়। প্রকাশ আর শোভাও ভালো করে জীবনযাপন করছে। কামলা আর মধুকরও অনেক খুশি হয়ে জীবনযাপন করছে। আমরপুরীতে পিশাচ সাপের ছুটকারা পাওয়ার পরে
গ্রামের লোকেরাও খুব খুশিতে জীবনযাপন করছে। কিছুদিন পরে মধুকর নিজের পরিশ্রমের টাকা দিয়ে দুটো রত্নজড়িত হার বানিয়ে একটা বউ কমলাকে আর অন্যটা উপহারে শোভাকে দেওয়ার জন্য অমরপুরী গেল। মধুকরের হাতে রত্নজড়িত হার দেখে শোভার হাত পা কেঁপে যায়। আবার রত্নের হার? আমি পরবো না, আমি পরবো না। ভয় পেও না বোন, এইটা সেই রত্নহার নয়। এইটা আমার কষ্ট করে রোজগার করে থাকা টাকা দিয়ে কেনা মালা, সেই রত্নের মালা নয়। যখন এমন বলল সবাই হেসে পড়ল।